আজ ২১ এপ্রিল রোববার রাত ৮টায় অনিমেষ করাচ্ছে এডিটর স্পিকে। জানিয়ে দিচ্ছি শিরোনাম। শ্রীলঙ্কায় গির্জা ও হোটেল আত্মঘাতী বোমায় অন্তত ২০৭ জন নিহত, আহত ৫০০রও বেশি। শ্রীলঙ্কায় বোমা হামলার পর অনির্দিষ্টকালের কারফিউ জারি, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। শ্রীলঙ্কায় শিশুসহ ২ বাংলাদেশি পর্যটক নিখোঁজ, হামলার তীব্র নিন্দা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। শ্রীলঙ্কায় হামলা নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত আশরাফুদ্দৌলা এবং abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। সেই সঙ্গে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। প্রথমে যেতে চাই আশরাফুদ্দৌলা আপনার কাছে, যে এই যে হামলাটি হলো, এটি কি বৈশ্বিক সন্ত্রাসবাদের আরেকটি নমুনা বলবেন, নাকি শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে যে জাতিগত সহিংসতা চলে আসছে তারই ধারাবাহিকতা? আপনি কি মন্তব্য করতে চান? আমি প্রথমেই এরকম একটি হিংসাত্মক ঘটনার জন্য আমার নিন্দা প্রকাশ করছি এবং সাথে সাথে শোকাহত শ্রীলঙ্কান জাতীয় নাগরিকদেরকে আমার গভীর সমবেদনা ও দুঃখ প্রকাশ করছি। আপনি খুব সুন্দরভাবে আপনার কমেন্টটা বলেছেন যে এটা জাতিগত না বহির্বিশ্বের হাত থাকতে পারে। দেখুন, শ্রীলঙ্কায় যে রাজনৈতিক এবং তাদের যে জাতিগত যে সমস্যাগুলো রয়েছে, এটা কিন্তু খুবই কমপ্লেক্স এবং এটাকে বুঝতে হলে এই আধা ঘন্টা বা 10 মিনিটের মধ্যে এটা বলে শেষ করা যাবে না। এটা 1983 সন থেকে 2009 সাল পর্যন্ত প্রথমে শ্রীলঙ্কান যে এলটিটি বলে, লিবারেশন টাইগার্স, তামিল লিবারেশন টাইগার্স এলটিটি, তারা যেসব এই সব ঘটনা করত কলম্বোতে, তারা এবং কলম্বো বিভিন্ন জায়গায় তারা বম বিস্ফোরণ করত এবং অনেক হতাহত হয়েছে। 2009 সালে যে যখন প্রেসিডেন্ট রাজাপাকসে তিনি একদম সম্পূর্ণ যুদ্ধের মাধ্যমে এই যে তামিলদের যে বিদ্রোহ সেটা তিনি ধ্বংস করে দেন এবং তখন থেকে মনে করা হয়েছিল যে শ্রীলঙ্কাতে বোধহয় আবার শান্তি ফিরে আসবে। কিন্তু 2009 সালের পর থেকে তখন শ্রীলঙ্কার আভ্যন্তরীণ রাজনৈতিক এবং যে জাতিগত যে একটা সম্পর্ক ছিল সেটা একটা ভিন্ন রূপ নেওয়া শুরু করলো। যেমন 2018 সনে আপনাদের যদি মনে থাকে, হঠাৎ করে মুসলমানদের উপর একটা আক্রমণ হলো, সেখানে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকের যে ঘটনাটা হলো, এটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে যে এখানে আজকে হচ্ছে খ্রিস্ট সমাজের একটা বড় একটা ধার্মিক দিন, ধর্মীয় দিন, এবং সেখানে আজকে যে অ্যাটাকগুলো হয়েছে সেটা কিন্তু গির্জাতে হয়েছে। আমার যে ইনফরমেশন হচ্ছে তাতে 3টি গির্জা এবং 5টি হোটেলও হয়েছে। এবং এই যে আক্রমণ, যে বম বিস্ফোরণ হয়েছে, সেটা কিন্তু কোনো মসজিদ বা বুদ্ধিস্ট টেম্পলে হয়নি। সো এটার কিন্তু একটা সিগনিফিকেন্স আছে। এখানে অবশ্য কিছু রিপোর্ট আসছে যে কোনো রেডিক্যাল মুসলিম অর্গানাইজেশন তারা এটা করেছে, সেটাও হতে পারে, আমি সেটাকে রুল আউট করব না। কিন্তু আপনি গত 6 মাস থেকে যে শ্রীলঙ্কায় যে রাজনৈতিক যে ঘটনাবলী হয়েছে, যে ডামাডোল, শ্রীলঙ্কার রাজনৈতিক ডামাডোল, আপনার যদি স্মরণ থাকে, গত অক্টোবরে প্রধানমন্ত্রী বিক্রমাসিঙ্ঘাকে প্রেসিডেন্ট সিরিসেনা তাদেরকে বরখাস্ত করেন, তারপর প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপাকসেকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন, সেটা আবার সুপ্রিম কোর্টে যায়, 2 মাসের মধ্যে আবার বিক্রমাসিঙ্ঘে ফিরে এসছে আপনার প্রধানমন্ত্রী হিসাবে। শ্রীলঙ্কায় এই বৎসর 2019 সালে ডিসেম্বরের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হতে হবে, আগামী বছর পার্লামেন্টের ইলেকশন হবে। সো বিভিন্ন দিক আছে, ইট ইজ টু আর্লি যে কারা এর জন্য জড়িত, এটা খুব আর্লি। সংবাদ মাধ্যমে এসছে যে 7 জনকে তারা শ্রীলঙ্কান পুলিশ অ্যারেস্ট করেছে। এই 7 জন কারা সেটা তারা এখনো বলেনি, নিশ্চিত করেনি। সো ইট ইজ টু আর্লি। খুব এখন কোনো গ্রুপকে যে আপনি বলবেন যে এই গ্রুপটা করেছে, তা কিন্তু এই সময় বলা খুব কঠিন।
আশরাফুদ্দৌলা, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা একটু সুভাষ সিংহ রায়কে শুনে আসতে চাই। সুভাষ সিংহ রায়, আপনার কাছে জানতে চাই যে ঐতিহাসিক প্রেক্ষাপটের যে কথা বলছিলেন আশরাফুদ্দৌলা, এই আমাদের এই দক্ষিণ এশিয়ায় যদি সন্ত্রাসবাদ অথবা উগ্রবাদের কথা বলি, সেই জায়গা থেকে কিন্তু শ্রীলঙ্কাকে একটি জায়গা মনে করতেই হয় যেখানে এই ধরনের উত্থান ঘটেছিল। সেই অবস্থার বর্তমান অবস্থা কি, আপনার কি মনে হয়? না, আমি এতক্ষণ ধরে যেটা শুনছিলাম খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, এবং এই ব্যাখ্যার থেকে ভিন্ন কোনো ব্যাখ্যা দেওয়া খুবই কঠিন। বাস্তবতাটা সেটাই, এবং এটা বৈশ্বিক বিপদ, এবং এই বৈশ্বিক বিপদ সামলাতে গেলে সারা পৃথিবীতে যে ঐক্যটি দরকার, সেই ঐক্যের জায়গাটা আমরা দেখি না, এবং কালচারাল সাইকোলজির জায়গার থেকে যদি বলি আমরা ব্যত্যয় ঘটিয়েছি। এখন সকল রাষ্ট্রপ্রধানরা, সরকার প্রধানরা কিন্তু এর প্রতিবাদ করেছেন এবং ঘৃণা জানিয়েছেন, এবং তারা শ্রীলঙ্কার এই পরিস্থিতি উত্তরণের জন্য তারা অগ্রগতির জন্য তারা কাজ করবেন সেই কথাও ব্যক্ত করেছেন। কিন্তু বৈশ্বিক যে বিপদটি, সেই বিপদটি তো একদিনই আসেনি। নিশ্চয়ই আমরা জানি যে ২৬ বছর ধরে যে গৃহযুদ্ধ হয়েছে, সেই গৃহযুদ্ধের প্রেক্ষাপটটা আমরা জানি, এবং সেখানে ২০০৯ সালের যে থেমে যাওয়া, আমরা অনেকেই ধারণা করে নিয়েছিলাম যে গত ১০ বছর ধরে এখানে একটা শান্তির পরিবেশ ফিরে এসছে, কিন্তু সেটা হবার নয় কারণ এই বৈশ্বিক বিপদের যারা প্রেক্ষাপট তৈরি করে তারা নানানভাবে কিন্তু তৈরিটা করে। এবং আপনারা জানেন এই জঙ্গিরা, এবং তারা যে জাতিগত যে সংহতির কথা বলে এবং তারা এই জন্য লড়াই করে, জাতিগত বিদ্বেষটি ছড়ায়। খুবই দুঃখজনক ঘটনা। আমি শ্রীলঙ্কাতে যে ঘটনাটি ঘটেছে চটজলদি মন্তব্য করা খুব কঠিন, কারণ এখানে খ্রিস্টান সম্প্রদায় হচ্ছে, আপনি যদি হিসাব করেন, বুদ্ধিস্ট, তারপরে হিন্দুস, তারপরে মুসলিম, তারপরে হচ্ছে খ্রিস্টান। ৬% খ্রিস্টান সেখানে বাস করেন আমরা যতটুকু জানি। যদি আপনি ক্যাথলিক আর ধরে করলেন 7.4% পর্যন্ত হতে পারে। সেখানে সেই জায়গাটিতে কারণ গির্জা কেন টার্গেট করা হলো, এবং এটা কিন্তু বৈশ্বিক বিপদ। আমি বলেছি নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে, যে এই মুসলিম সম্প্রদায়ের তাদের প্রার্থনালয়ে যে হামলা হয়েছে, এবং স্বাভাবিক কারণে সারা বিশ্বে কিন্তু এই অনুভূতির জায়গাটি ছড়িয়ে যায় যে কেন কি কারণে হামলাটা করা হলো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু ডেকে আনে। আপনি আজকে বলছি আমরা তো প্রায় লাদেনের কথা বলি, আল কায়দার কথা বলি, এখনকার আইএসের কথা বলি, কিন্তু তার অনেক আগে আপনি ৭৩ সালের দিকে কিন্তু এরকম জঙ্গিবাদের বিস্তার কিংবা এই সমস্ত জঙ্গিবাদের যে কর্মকাণ্ড আমরা কিন্তু শ্রীলঙ্কাতেই কিন্তু দেখেছি। এটা নতুন ঘটনা নয়। কিন্তু আজকে আমরা আপনার কাছে আবারও ফিরবো। আমাদের সহকর্মী আশিক রয়েছেন গুলশান এলাকায়, সেখানে পুলিশ এরই মধ্যে জানিয়েছে যে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো ধরনের এরকম ঘটনা যাতে না ঘটে সেজন্য তারা তৎপর রয়েছেন। আশিক, আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন গুলশানের কূটনৈতিক পাড়ার? দেখুন, বিশেষ করে হলি আর্টিজান হামলার পর থেকে কিন্তু অনিমেষ আপনি নিশ্চয়ই দেখেছেন যে গুলশানের কূটনৈতিক এলাকায় প্রবেশের ক্ষেত্রে কিন্তু এক ধরনের কড়াকড়ি রয়েছে। ব্যাপক তল্লাশি পেরিয়ে কিন্তু এই এলাকায় প্রবেশ করতে হয়। আজকেও কিন্তু আমি যখন এখানে আসছিলাম তখন একই চিত্র আসলে দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি তার থেকে কয়েক গজ সামনেই শ্রীলঙ্কার অ্যাম্বাসি রয়েছে এবং শ্রীলঙ্কার হাই কমিশন রয়েছে, এবং আমি যখন এখানে এসেছি তখনও দেখেছিলাম যে এই হাই কমিশনের সামনে কয়েকজন পুলিশ সদস্য প্রহরায় রয়েছেন। পাশাপাশি এই এলাকাটিকে ঘিরে কিন্তু বেশ কিছুক্ষণ পরপরই দেখতে পাচ্ছি যে পুলিশের যে টহল দলগুলো রয়েছে তারা কিন্তু টহলের কাজটি করছেন, এবং আজকে কিন্তু শবে বরাত রয়েছে। এবং এই আপনি যেমনটি বলছিলেন, বিকেলে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই আজকে যে ইস্টার সানডে এবং শবে বরাত উপলক্ষে কিন্তু কোনো ব্যাপক ধরনের কোনো জঙ্গি তৎপরতার কোনো তথ্য তাদের কাছে নেই। তারপরে কিন্তু তারা বেশ বড় একটি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন সারা দেশ জুড়েই, যার রেস্ট কিন্তু ঢাকা শহরেও রয়েছে। ঢাকা শহরের যে বিভিন্ন প্রার্থনালয়গুলো রয়েছে, উপাসনালয়গুলো রয়েছে, গির্জা রয়েছে, মসজিদ রয়েছে, পাশাপাশি যে বিভিন্ন দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলোতে, এলাকাগুলোতে কিন্তু তারা নিরাপত্তা জোরদার করার কথা বলেছেন। এবং আমিও কিন্তু এখানে দেখতে পেয়েছি যে বেশ কিছুক্ষণ পরপরে কিন্তু শ্রীলঙ্কার যে দূতাবাস বা হাই কমিশন রয়েছে সেই হাই কমিশনের সামনে দিয়ে কিন্তু বেশ অনেক কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশের যে টহল দল রয়েছেন তারা কিন্তু টহল দিচ্ছেন। যদিও আমি যখন এখানে এসেছি
হাই কমিশনের যে নিরাপত্তা প্রহরী রয়েছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ভেতরে আসলে অ্যাম্বাসেডর রয়েছেন কিনা, হাই কমিশনার রয়েছেন কিনা, বা দূতাবাসের কোনো কর্মকর্তা রয়েছেন কিনা। তিনি বলেছেন যে তারা বিকেলের পর থেকেই আসলে দূতাবাস থেকে বেরিয়ে গেছেন। এবং আপনি জানেন যে বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প রয়েছে সেই তৈরি পোশাক শিল্পে কিন্তু প্রচুর পরিমাণে শ্রীলঙ্কার নাগরিকরা কিন্তু কাজ করে থাকেন। শুধু তৈরি পোশাক শিল্প না, আরও বেশ কিছু শিল্প রয়েছে সেখানে কিন্তু শ্রীলঙ্কার নাগরিকরা কাজ করে থাকেন। তাদের বিষয়ে আসলে আমি একটু জানার চেষ্টা করেছিলাম যে তাদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা। তবে যেহেতু হাই কমিশনে আসলে কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা পরবর্তী অবস্থা আবার আপনার কাছে জানতে আপনার কাছে যাবো। একই সঙ্গে আমি অনুরোধ করব আশরাফুদ্দৌলা এবং সুভাষ সিংহ রায়কেও আমাদের সঙ্গে থাকবার জন্য। আমরা বিরতি পরে সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত আশরাফুদ্দৌলা এবং এবি নিউজ 24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়। আশরাফুদ্দৌলা, আবার আপনার কাছে একটু জানতে চাই যে আমরা গত 15ই মার্চ দেখেছি ক্রাইস্ট চার্চে হামলার ঘটনা, এবং আজ দেখলাম একইভাবে মানে উগ্রবাদী হামলায় নিহত হলেন শ্রীলঙ্কার মানুষ, সেই সঙ্গে বিদেশিরাও রয়েছেন। এই দুটি হামলার মধ্যে ক্রাইস্ট চার্চ এবং শ্রীলঙ্কা কোনো ধরনের যোগসূত্র কি খুঁজে পান কিনা? এটা 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 খুবই কঠিন যে এটার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা। দেখুন, আমি শ্রীলঙ্কায় 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত ছিলাম, এবং সেখানে প্রায় প্রতিদিনেই কিছু না কিছু ঘটতো, এবং আমি নিজেও মানে অলমোস্ট মানে নিয়ার্স বেঁচে গেছি, খুব সামান্য এর জন্য বেঁচে গিয়েছি বিভিন্ন কয়েকটি আক্রমণ থেকে। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব তামিল এবং আপনার সিনহালিস, তারা এইরকম বম্বের ঘটনায় তারা নিহত হয়েছে। তো এই 2009 সালে যে এই যুদ্ধটা, যে তাদের গৃহযুদ্ধটা যখন শেষ হলো, মনে করা হয়েছিল যে শ্রীলঙ্কা বোধহয় আবার সেই শান্তিপূর্ণ একটা দেশে ফিরে এসেছে। কিন্তু 2018 সালে তাদের যে আবার দাঙ্গাটা হলো, যে ধর্মীয় দাঙ্গাটা, মুসলমানদের অনেক মুসলমানদেরকে হত্যা করা হয়েছে, মুসলমানদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপর এই যে রাজনৈতিক যে ঘটনাবলী হলো, এইটা যে একটা ইম্প্যাক্ট যেটা হবে, প্রথমত যে ফার্স্ট থিং যেটা হচ্ছে যে শ্রীলঙ্কার মানুষদের মাঝে একটা ধারণাটা আসবে যে তাদের শান্তি ফিরে আসেনি, তারা সম্পূর্ণ এই যে সংঘর্ষ থেকে তারা মুক্ত হয়নি। দ্বিতীয়ত, শ্রীলঙ্কায় যে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং বিশেষ করে শ্রীলঙ্কার যে ট্যুরিজম, যে এটার মধ্যে একটা বিরাট একটা আঘাত আসবে। আর ক্রাইস্ট চার্চের যে ঘটনা যেটা হয়েছে, এটা হতে পারে, এটা আপনি একেবারেই যে আপনি রুল আউট করবেন তা না, বাট এখনো কিন্তু এই মুহূর্তে এটা বলাটা কঠিন। তবে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে শ্রীলঙ্কায় তারা এই গত 30 বৎসর থেকে 35 বৎসর থেকে তারা তারা এই ঘটনার মধ্যে, এইরকম হত্যাকাণ্ডের মধ্যে, বম্বিংয়ের মধ্যে যে আবার যে ফিরে আসবে, এটা কিন্তু এটা নিশ্চিত করা বলা যেতে পারে। যে আমার যেটা মন্তব্য যেটা হচ্ছে, প্রথমত মানে শ্রীলঙ্কার হয়তো অথরিটিস তারা ন্যাশনাল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্টটা বোধহয় আবার তাদের রিভিউ করবে একসঙ্গে। এতগুলো, এটা একটা বিরাট একটা ঘটনা, এটা তার ছোট মোটো না, জাস্ট একটা হোটেলে বা একটা চার্চে নয়, একসঙ্গে 3টা চার্চ এবং 5টা হোটেলে একটা সিরিজ হয়েছে, তার মধ্যে ইটস এ মেজর ফেইলিউর অফ ইন্টেলিজেন্স। এবং 10 দিন আগে পুলিশ প্রধান বলছেন যে বিদেশি একটি গোয়েন্দা সংস্থা থেকে তাদের কাছে খবর এসেছিল যে সেখানে এরকম হামলা হতে পারে। তার মানে কি তারা সেরকম পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেননি? তারে যদি এরকম, সেটাই তার প্রমাণ। আজকে যে ঘটনা ঘটলো, যে তারা হয়তো সিরিয়াসলি তারা নেয়নি, বা তাদের নিশ্চয়ই তাদের কোনো একটা মেজর একটা ফেইলিওর ছিল ইন্টেলিজেন্স ম্যানেজমেন্টে। আপনাদের সঙ্গে থাকুন, আমরা একটু সুভাষ সিংহ রায়ের কাছ থেকে শুনে আসতে চাই। আমরা সাধারণত এইরকম ঘটনার পর দেখি বিভিন্ন সংগঠন দায় স্বীকার করে, কিন্তু এই হামলার যেই গতি প্রকৃতি দেখেছেন, তাতে আপনার কাছে কি মনে হচ্ছে এই হামলাটি কাদের হতে পারে? মিস্টার অনিমেষ কর, এটা যেমন ঠিক, আবার এটাও ঠিক যে এখনো পর্যন্ত সময় ফুরিয়ে যায়নি, দায় স্বীকার করার যে সময়টি এখনো ফুরিয়ে যায়নি, এটা আমার কাছে মনে হচ্ছে।
আবার কেউ দায় স্বীকার নাও করতে পারে। এই যে ন্যাশনাল তহিদ জনতা যে এনটিজে সম্বন্ধে যে সমস্ত বার্তাগুলো এসেছিল গোয়েন্দা সংস্থার কাছে, সেটাও কিন্তু আমলে নিয়েছেন কিনা এবং সেটা সমন্বয় ঠিক মতো হয়েছে কিনা আমার কিন্তু সন্দেহ রয়ে গেছে। আর আমরা জানি ২৬ বছরের গৃহযুদ্ধে শ্রীলঙ্কা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী ১ লক্ষ মানুষ মারা গিয়েছিল কম করে হলেও। তো এইরকম একটি অবস্থায় যখন ২০০৯ সাল থেকে যখন অগ্রগতির জায়গাটা শুরু হলো, যখন শান্তির সুবাতাস ফিরে এলো, তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে একটা পরিস্থিতিতে শ্রীলঙ্কা আবার খুব দ্রুত এগিয়ে যাবে। এগিয়ে যাওয়ার অনেকগুলো সূচকও আমরা দেখেছি। কিন্তু এখানে যে ক্ষতিটা হলো, পর্যটন শিল্প সহ শ্রীলঙ্কার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, সেটা আমরা খুব বুঝতেই পারি। আর সবচেয়ে দুঃখজনক ঘটনা যে আমরা এখন সারা পৃথিবীতে যে জাতিগত বিদ্বেষ যে লক্ষ্য করি, সেটা কিন্তু থামানোর জন্যে শান্তিকামী মানুষের একটা যে ঐক্যবদ্ধতা, সেটা যেমন জরুরি এবং সারা পৃথিবীতে শান্তিকামী মানুষ সেটা চায়ও। কিন্তু এই যে বিশ্ব মোড়লদের যে রাজনীতির যে খেলা, সেই খেলা কিন্তু আমাদের চলতেই দেখছি আমরা। এটা কিন্তু বড় রকমের একটা ব্যত্যয়। আপনি শ্রীলঙ্কার রাজনীতিতে অনেকগুলো জটিল সমীকরণ আছে। জটিল সমীকরণের ভিতরে হঠাৎ করে এখন চটজলদি মন্তব্য করা মুশকিল। কে কার উপরে হামলা করলো, কারা হামলা করলো এবং কেন হামলা করলো। হামলা করেছে কারণটি হচ্ছে তারা এই উপাসনালয়গুলো বেছে নিয়েছে। কেননা এই সমস্ত জঙ্গিবাদীরা এখন সফট টার্গেট কিন্তু তারা কিন্তু বেছে নেয়, তারা নিয়েছেও তাই। এখন আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক যে ক্রাইস্ট চার্চে নিউজিল্যান্ডের যে হামলাটি হয়েছে, সেই হামলার সাথে এটাকে সম্পর্কিত করা যায় কি না। হতে পারে, কেননা যখন মানুষের অনুভূতিতে আঘাত লাগে, বিশ্বাসে আঘাত লাগে, এক রাষ্ট্রে যখন আঘাত আসে, আজকের এই বিশ্বের নানান প্রান্তে মানুষের উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয় এবং মানুষ অনেক ক্ষেত্রে হিংস্র হয়ে যায়। এই হিংস্রতার ক্ষেত্রে তারা কিন্তু এই জঙ্গিবাদের দিকে ঝুঁকে যায় এবং দেশীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি সমন্বয় না থাকে, তাহলে কিন্তু সেই জায়গাটা আরও বড় সুযোগ করে দেয়। এইটি কিন্তু আমি বিভিন্ন দেশে কিন্তু লক্ষ্য করেছি। আপনি দেখেন ১ জুলাই হলি আর্টিজানের ঘটনার পর আমাদের যে পরিমাণে ক্ষতি হয়েছে আমাদের অর্থনীতিতে, আজকে মেট্রো রেল এতদিন আমরা কিন্তু বাংলাদেশে দৃশ্যমান দেখতাম এবং বেছে বেছে জাপানি নাগরিকদেরকে হত্যা করা হয়েছিল, বেছে বেছে ইতালিয়ান নাগরিকদের হত্যা করা হয়েছিল। সুভাষ সিংহ রায়, এই অবস্থাগুলির মধ্য দিয়ে বাংলাদেশ গিয়েছে। আপনার কাছে কি মনে হয় যে শ্রীলঙ্কায় এই ঘটনার প্রভাব বাংলাদেশে কতখানি পড়তে পারে? আমাদের বৈশ্বিক রাজনীতি এবং এই তৃতীয় বিশ্বের রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি সবলে যদি বিশ্লেষণ করেন, তাহলে আমার সেই বার্টিন লিটনারের যে ফার ইস্টার্ন ইকোনমিক্স রিভিউর যে তিনি কাজ করতেন এবং তিনি বিখ্যাত লেখক, তিনি এসব ব্যাপার নিয়ে কিন্তু কাজ করেছেন। তিনি তার বইতে উল্লেখ করেছেন এগুলো অত সহজে থামবে না এবং থামানোর যে উদ্যোগগুলো আমরা দৃশ্যমান দেখব, কিন্তু তলে তলে অপরাজনীতির খেলাগুলো চলবে নানান রকম মতলবে। এগুলোই কিন্তু চলছে এবং এর যে ঝাপটা আমাদের ওপরে এসে পড়বে না এমন নিশ্চিত করে বলা যায় না। কিন্তু বাংলাদেশের একটা অর্জন আছে। এই বাংলা সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের আশপাশের দেশের এত ধর্মীয় উন্মাদনা, জঙ্গি উন্মাদনা, সেটার থেকে কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের মানুষকে স্বস্তি দিতে পেরেছে, নিরাপত্তা দিতে পেরেছে। এটা বড় ধরনের অগ্রগতি। সুভাষ সিংহ রায়, আপনার এই বক্তব্যের সাথে আমরাও একমত। ফিরে এসে আপনাদের কাছে একটু জানতে চাইবো যে আন্তর্জাতিক সম্প্রদায় সবাই নিন্দা জানিয়েছে এই ঘটনার এবং তারা বলেছেন যে এই ধরনের ঘটনা চলতে দেয়া যায় না। ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই বলেছেন যে ধর্মীয় উপাসনালয়কে নিরাপদে রাখা তাদের দায়িত্ব। এই প্রসঙ্গগুলিতে আপনাদের কাছে ফিরবো। আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত আশরাফুদ্দৌলা এবং রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়। আশরাফুদ্দৌলা, কথা বলছিলাম আমরা, জানতে চাই যে সারা বিশ্ব রাজনীতির সঙ্গে আন্তর্জাতিক সন্ত্রাসবাদেরও একটি সম্পর্ক রয়েছে। সারা বিশ্ব রাজনীতি এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের এর মধ্যে থেকেও যদি আমরা দক্ষিণ এশিয়ার কথাটি বিশেষভাবে বলি, যদি দক্ষিণ এশিয়াকে আমরা কিছুটা শান্তিপূর্ণ রাখতে চাই, তাহলে এই অঞ্চলের কি ধরনের রাজনৈতিক ঐক্যমত্য দরকার?
এটা তো আপনি এটা কয়েক বিলিয়ন ডলারের প্রশ্ন করেছেন। তবে এর আগে সুভাষ সিংহ রায় যে কথাগুলো বলেছেন এবং তার যে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ, তার সঙ্গে আমি শতভাগ একমত। হ্যাঁ, এবং উনি যে কথা বলেছেন যে আজকে আমাদের বাংলাদেশে, আমি সত্যি আমাদের বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের এসে তারা বসে নেই, আমাদের পুলিশ এবং পুলিশ বাহিনী এবং যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা পর্যাপ্ত সতর্কতা গ্রহণ করেছে। এর আগে সুভাষ সিংহ রায় বললেন জাপানের কথা। দেখেন 2016 সনে যে ঘটনাটা হয়েছে, আমি জাপানের রাষ্ট্রদূত ছিলাম 4 বছর, 2006 থেকে 2010 সাল পর্যন্ত। আমাদের ঠিক বাংলাদেশের সঙ্গে জাপানের যে অর্থনৈতিক এবং যে আমাদের দুদেশের যে সার্বিক সম্পর্কটা ঠিক যখন মানে এটাকে টেক অফ যখন বলে, সেই সময় যখন ওটা হয়েছে 2014 সালে জাপানের প্রধানমন্ত্রী আসেন এবং তার সঙ্গে যারা এসেছিলেন, আপনারা যদি মনে করেন যে জাপানের যত বড় বড় কোম্পানি আছে সবগুলো কোম্পানির চেয়ারম্যানরা তার সঙ্গে এসেছিল এবং সেটা একটা সিগন্যাল ছিল যে জাপানের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক খুব স্ট্রংলি যে আপনার একটা ডিরেকশন নিয়েছে। এবং 14 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, জাপানের প্রধানমন্ত্রী, উনি আমার সঙ্গে একটা একান্ত বৈঠক করেন। সেই বৈঠকে উনি বলেছিলেন যে বাংলাদেশ সম্পর্কে তার ভিশন এবং অনেকগুলো কথা বলেছিলেন যে বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্ক কত বিরাট হতে যাচ্ছে। কিন্তু 2016 সালে যে ঘটনাটা হলো, সেই ঘটনাটার পর এই যে জাপানের, বিশেষ করে জাপানের সরকার এখন আমাদের সঙ্গে বন্ধুত্ব আছে, কিন্তু জাপানের সাধারণ নাগরিক যারা বাংলাদেশকে দেখছিল যে একটা ইনভেস্টমেন্ট, একটা অপরচুনিটি ডেস্টিনেশন হিসাবে, তাদের মধ্যে এই যে একটা বড় একটা ধাক্কা এসেছে, সেই ধাক্কার থেকে তারা এখনো ফিরে আসেনি। সো এটা আমাদের একটা বিরাট একটা ক্ষতি হয়ে গেছে আমাদের জন্য। আর যে আপনি যে বৈশ্বিক যে আমাদের সাউথ এশিয়ার কথা বললেন, বাট তার আগে আমি একটু শ্রীলঙ্কার যে আভ্যন্তরীণ যে ঘটনা, আমার কাছে সবচেয়ে অ্যামেজিং যেটা লেগেছে যে শুধু প্যাগোডা, শুধু আপনার চার্চে হয়েছে এবং ইন্টারন্যাশনাল হোটেলগুলোতে হয়েছে এবং সেখানে এই চার্চে কারা যায় এবং হোটেলে কারা থাকে, শুধু এই 5 স্টার হোটেলে সাধারণত বিদেশিরা আসে। এখানে কোনো মসজিদে অ্যাটাক হয় নাই, কোনো হিন্দু টেম্পলে অ্যাটাক হয় নাই, কোনো প্যাগোডা অ্যাটাক হয় নাই, শুধু চার্চে অ্যাটাক হয়েছে। সো এইটার একটা সিগনিফিক্যান্ট একটা অ্যানালিসিস আছে, যারা শ্রীলঙ্কার ইন্টেলিজেন্স ব্যুরো তারা এসব দেখবে। আর সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ার কথা বললেন, যে দেখুন দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের সবগুলো দেশ, আমাদের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের অনেকগুলো ইস্যু ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার এসে সেই ইস্যুগুলো সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বিরাট বন্ধুত্বপূর্ণ শান্তিপূর্ণ সম্পর্ক বজায় আছে। এবং সুভাষ সিংহ রায় যেটা বললেন, সেটার জন্য আমি নিজেও খুব আমাকে প্রাউড মনে করি যে আমাদের বর্তমান বাংলাদেশে আমাদের যে সাম্প্রদায়িক সম্পর্ক যেটা আছে, সুবতাস বইছে, আমার বিশ্বাস এটাও চলবে এবং এই সরকারের সময় সেটা আরও খুব স্ট্রংলি সেটাকে মেনটেন করা হচ্ছে। এখন আপনি যদি দেখেন সত্যিকারের অর্থ বলতে, যে পাকিস্তান এবং ভারতের মধ্যে যে ইস্যু আছে, এই দুটোই দেশ হচ্ছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রিজ এবং এই দুটো দেশই হচ্ছে বড় দেশ। তাদের মধ্যে যতদিন শান্তি হয়নি, তাদের মধ্যে যতদিন এই সুসম্পর্ক গড়ে ওঠেনি, আমাদের এই দক্ষিণ এশিয়ায় সেই একটা সুসম্পর্ক আশা করাটা ইজ দুরাহত, সেটা আমার বিশ্বাস। মানে আমাদের এই, আপনি দেখুন, একটু চিন্তা করেন যে ভারত এবং পাকিস্তান, তাদের দুদেশকে তারা ধ্বংস করার জন্য কত টাকা তার খরচ করে, কত বিলিয়নস অফ ডলার এই দুটো দেশ তারা ধ্বংস, আপনার আর্মস, অ্যামুনিশন এবং এই যে একজনকে ধ্বংস করার জন্য কত টাকা, কত রিসোর্স, এবং খুব সহসাই এই সংকট নিরসন হবার কোনো সম্ভাবনা আমরা দেখি না। সাম্প্রতিক পাকিস্তান এবং ভারতের মধ্যে যে উত্তেজনা কিছুদিন আগে আমরা দেখেছি, অনেকেই অবশ্য মনে করেন যে সেটি ভারতের এই নির্বাচনকে কেন্দ্র করে একটি হতে পারে। আশরাফুদ্দৌলা, আপনার সঙ্গে আবারও আমরা কথা বলবো, তবে তার আগে আমাকে সুভাষ সিংহ রায়, আশরাফুদ্দৌলা বলছিলেন যে শুধুমাত্র গির্জা এবং 5 তারকা অথবা বড় হোটেলগুলিতে হামলার একটি বিশেষ ইঙ্গিত বহ এটি। এইরকম ধর্মীয় উপাসনালয়ে হামলাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, যখন বিশ্ব নেতারা বলছেন যে এই অন্তত এই ধর্মীয় স্থানগুলিকে তারা নিরাপদে রাখতে চান? আমরা এই কথাগুলো শুনছি, কিন্তু আমরা যে অগ্রগতির জায়গা, সেই অগ্রগতির জায়গাটা কিন্তু
আমরা খুব বেশি দেখছি না। কেননা এই বিশ্ব মোড়লরা তারা কিন্তু চায় না বিশেষ করে আমাদের এই অঞ্চলগুলোতে শান্তির পরিবেশ বিজয় থাকুক। আমি ভারতের একটি টেলিভিশনে কথা বলবার সময় আমি কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকার প্রধানের বড় কৃতিত্ব হচ্ছে ভারতের যে জঙ্গিবাদী যে সমস্ত ঘটনা ঘটত সেই ঘটনাতে বাংলাদেশ যে আজকের সরকার যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেটা আপনারা অনেক সময় বিবেচনা নেন না। কেননা চীন সীমান্তে এবং পাকিস্তান সীমান্তে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয় সেটা এই সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালের শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার আগে যে পরিমাণ অস্থিরতা ভারতের নিরাপত্তা বাহিনীর মধ্যে ছিল এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। অর্থাৎ সৃজনশীল কূটনীতির একটা বড় রকম বিন্যাস কিন্তু আমরা ঘটাতে পেরেছি আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমি এই কারণে বললাম যে এই যে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা, আপনি দেখেন ইতিহাস থেকে দেখেন পাল সাম্রাজ্য 400 বছর যাবৎ এই মাটিতে তারা শাসন করেছে, শাসনই বললাম, কিন্তু তারা কিন্তু জাতিতে বদ্ধ ছিল। তখন এই অঞ্চলের অধিকাংশ মানুষ কিন্তু হিন্দু সম্প্রদায়ের ছিল। একটিও কোনো ঘটনা ইতিহাস থেকে আপনি তখন দেখবেন না যে কোনো সাম্প্রদায়িক রেষারেষি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এইটাই হচ্ছে বড় রকমের উদাহরণ। আমাদের কিন্তু অগ্রগতির জায়গা আছে, কিন্তু আমি কেন বলেছিলাম বেছে বেছে কেন জাপানের নাগরিককে হত্যা করা হয়েছিল, বেছে বেছে কেন ইতালিয়ান নাগরিকদেরকে আমাদের 1 জুলাই হলি আর্টিজানে হত্যা করা হয়েছিল, কেন ভারতীয় নাগরিককে হত্যা করা হয়েছিল আমাদের যে অগ্রগতির জায়গা সেটাতে বড় রকমের ব্যত্যয় ঘটনার জন্য খুব চমৎকার করে একেবারে স্পষ্ট করে রাষ্ট্রদূত আসাদুল্লাহ কিন্তু বলে দিয়েছেন। এটাই কিন্তু মূল ঘটনা। আর সন্ত্রাসবাদের এবং জঙ্গিবাদের একটা অর্থনীতি আছে, সেই অর্থনীতি তারা কিন্তু তাদের মতো করে কিন্তু চলার চেষ্টা করে। এই অর্থনীতির জায়গা থেকে যদি আপনি হিসেব করেন, আজকের আপনি একটু আগে উল্লেখ কিছুটা কিন্তু ইঙ্গিত করেছেন, আজকে ভারত পাকিস্তানের ভিতরে যে টান টান উত্তেজনার যে পরিবেশটি সেটার কথা উল্লেখ করেছেন। তা আবারও উল্লেখ করেছেন নির্বাচনকে কেন্দ্র করে এই উত্তেজনার জায়গাটি তৈরি হয়েছে বলে অনেক পলিটিক্যাল ক্রিটিকরা কিন্তু বলছেন, সেটা ভারতের পলিটিক্যাল ক্রিটিকরাও বলছেন। আজকের এই জায়গায় যে ক্ষতির জায়গাটি তৈরি হয়ে যায়, এই যে আমরা সম্প্রদায় যখন চাই সকল সম্প্রদায় একসাথে বসবাস করুক, সম্প্রদায় চাই, সম্প্রদায়ের ঐক্য চাই, সংহতি চাই, কিন্তু আমরা সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি। এই রাজনীতির যে বিষয়টি বিশ্ব রাজনীতিতে অনেক সময় আমরা মুখে বলতে শুনি কিন্তু বাস্তবতায় দেখি না। আমি উল্লেখ করছি গত বছরের আগের বছর জাতিসংঘের সাধারণ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলছেন, আপনারা যারা বিশ্বের নেতা হয়েছেন এবং বড় বড় নেতা, বড় বড় দেশের নেতা, আপনাদের অনেক কিছুই আমি কিন্তু বুঝতে পারি না। আপনাদের কাছে এই নানান রকমের কথা আসে, নানান রকমের মুক্তির কথা আসে, এবং কিন্তু সমুদ্রের পারে এক প্রকার নীতি, সমুদ্রের ওপারে একটা নীতি। এই যে ঘটনাগুলো এটা কিন্তু আমাদেরকে কিন্তু ভাবিয়ে তোলে বলেই আমরা কিন্তু অনেক রকম ক্ষতির সম্মুখীন হই। 35 জন বিদেশি নাগরিক হত্যা হয়েছে এখনো পর্যন্ত, যারা সংবাদ এসেছে শ্রীলঙ্কার এই দুর্ঘটনায়। এটা শ্রীলঙ্কার অর্থনীতিতে কত পরিমাণ ক্ষতির জায়গা তৈরি হয়েছে। এ কারণে পর্যটন শিল্প একটা বড় রকমের গত 10 বছরে দাঁড়িয়ে গিয়েছিল, এবং যে সমস্ত দেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে যে আতঙ্কের অত্যন্ত বিরূপ প্রভাব পড়বে। সুভাষ সিংহ রায়, আমি আপনার কাছ থেকে শেষ 10 সেকেন্ড শুনতে চাই। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলি, আমাদের যে জাতিগত বিদ্বেষ সারা পৃথিবীতে ছড়ানো হচ্ছে, এবং এর পিছনে কিন্তু একটা মতলব আছে, এর পিছনে অপরাজনীতি আছে। এই অপরাজনীতিকে আমাদের রুখতেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি আশরাফুদ্দৌলার কাছেও জানতে চাই যে এই প্রেক্ষাপটে বাংলাদেশের সরকারের কূটনৈতিক তৎপরতা কি হওয়া উচিত এবং আমাদের নিরাপত্তা বাড়াতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? না, আমি তো যেমন একটু আগে বললাম, খুব স্বাভাবিকভাবেই, এবং এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের মাননীয় হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং সবাই আমাদের পূর্ণ সতর্কতা তারা গ্রহণ করেছে যাতে এ ধরনের ঘটনা বাংলাদেশে না ঘটে। তবে প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাই
যে আমাদের আজকে বাংলাদেশে যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আজকে আমরা জর্জরিত, এই যে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা যে আজকে বাংলাদেশে উদ্বাস্তু হয়ে এসেছে, আমাকে এটা মনে করে দেয় আমরা যখন উদ্বাস্তু হয়ে ভারতে গিয়েছিলাম, যেমন প্যালেস্টাইনিরা উদ্বাস্তু হয়ে আছে। দেখেন এইটাই কিন্তু হচ্ছে, এরাই হচ্ছে টেররিজম, এরাই হচ্ছে আপনার যুদ্ধ বিগ্রহ মানে সংগঠিত করার যে বীজ বপন, সেটা কিন্তু আমাদের এই রোহিঙ্গা সম্বন্ধে। এই জন্য এই রোহিঙ্গা সমস্যাটা আমরা যদি সহসাই এটা সমাধান করতে না পারি, তাহলে এটা আমার মতে বাংলাদেশের জন্য এবং আমাদের দক্ষিণ এশিয়ার জন্য একটা টাইম বম ওয়েট করছে, অপেক্ষা করছে কখন এটা ব্লাস্ট হবে। সেইটা হচ্ছে আমার সাথে কথা। এখন এই প্রাসঙ্গিকভাবে আমাদেরকে রোহিঙ্গা সমস্যাটাকে অবশ্যই খুব যত তাড়াতাড়ি সম্ভব এটা সমস্যার সমাধান করতে। আশরাফুদ্দৌলা, আমাদেরও মনে হয় যে আপনি খুব ভালো একটি পয়েন্ট নোটেট করেছেন এবং এর আগেও কয়েকজন বিশেষজ্ঞ আপনার মতন এই একই বক্তব্য দিয়েছেন যে সেখান থেকেও একটি জঙ্গিবাদ এবং উগ্রবাদের সৃষ্টি হতে পারে, যেটি নিয়ন্ত্রণের সক্ষমতা হয়তো আমাদের নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। সুতরাং এখন এই রাশ টেনে ধরার সবচেয়ে উপযুক্ত সময়। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। আমরা পরবর্তীতে আবারও এডিটর স্পিকে ফিরছি অন্য প্রসঙ্গে। হামলায় শিশুসহ 2 বাংলাদেশি নিখোঁজ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি জানান 4 বাংলাদেশের একটি দল কলম্বো ঘুরতে গিয়েছিল, তাদের মধ্যে 2 জনের খবর পাওয়া গেলেও শিশুসহ 2 জন নিখোঁজ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন কলম্বোয় অবস্থানরত অন্য বাংলাদেশিরা নিরাপদে আছেন। হামলার পরপরই বাংলাদেশ হাই কমিশন জরুরি তথ্য কেন্দ্র চালু করেছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান প্রতিবেশী দেশ হিসেবে শ্রীলঙ্কার দুর্যোগ মোকাবেলায় পাশে থাকবে বাংলাদেশ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, যেই বাংলাদেশিদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের সম্পর্কে সবশেষ কোনো তথ্য কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা বাংলাদেশি দূতাবাস যেটি শ্রীলঙ্কায় আছে তারা কিছু জানাতে পেরেছে কিনা, এবং বাংলাদেশিদের শ্রীলঙ্কায় ভ্রমণে কোনো ধরনের বিধিনিষেধ জারি হয়েছে কিনা? অনিমেষ, আমি আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। সেটি হলো যে এই মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যখন সংবাদ সম্মেলন করছিলেন সেখানে তিনি বলেছেন যে আগামীতে আজকের এই নাশকতার ঘটনার পর আগামীতে যারা বাংলাদেশিরা শ্রীলঙ্কায় সফরে যাবেন তাদের সতর্ক থাকার পরামর্শ তিনি দিয়েছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই ধরনের ঘটনা নিউজিল্যান্ডে যে চার্জে হামলা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তবে এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো বিজ্ঞপ্তি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়নি, সেটি আমরা পাইনি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামীতে বাংলাদেশিরা যারা শ্রীলঙ্কায় ভ্রমণ করবে তাদের সতর্ক থাকার বা আবারও চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছেন যে এই মুহূর্তে শ্রীলঙ্কায় সফর না করাটাই নিরাপদ, সেই ধরনের একটি আভাসও তিনি দিয়েছেন। আর যেটি আপনি বলছিলেন যে যেই 2 বাংলাদেশি নিখোঁজ হয়েছে তাদের আসলে এই মুহূর্তে যেটি জরুরি তথ্য কেন্দ্র চালু করা হয়েছে শ্রীলঙ্কায়, সেখানে কিন্তু আমরা ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু সেখানে আসলে এখন আপনি জানেন যে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু ফোনেও আসলে শ্রীলঙ্কায় যারা আছেন তাদের সাথে যোগাযোগ করাটা কিছুটা কঠিন হয়ে পড়েছে। তো সেই ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের কাছে যেই তথ্য আছে সেখানে এখনও বাংলাদেশি 2 জন নিখোঁজ আছে, কোনো হতাহতের ঘটনা আমরা আসলে পাইনি। তবে শ্রীলঙ্কার একজন সাংবাদিকের সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে যেই 35 জন বিদেশি নিহতের ঘটনা হয়েছে, নিহতের কথা বলা হচ্ছে, সেখানে একজন ভারতীয় আছেন, সেই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এবং শ্রীলঙ্কায় এখন যেটি চলছে যে সেখানে কারফিউ জারি করা হয়েছে, এই কারফিউ কতক্ষণ অথবা কতদিন বলবৎ থাকবে? অনিমেষ, এই ঘটনার পরপরই যেটি হয়েছে যে প্রথমে শ্রীলঙ্কান সরকার বলেছিল 6:30 থেকে আগামী কাল সকাল 6টার মধ্যে, মানে 12 ঘন্টার একটি টাইম ফ্রেম তারা দিয়েছিল। সেই 12 ঘন্টার মধ্যে তারা কারফিউ উইথড্র করে নেওয়ার কথা বলছিল, সময়সীমাটা 12 ঘন্টা ছিল। তবে আপনি জানেন যে সকাল 8:45টায় শ্রীলঙ্কায় 6টি হামলার পরে কিন্তু আমরা দেখেছি দুপুরের দিকে আরও 2টি হামলা হয়েছে। তো সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শ্রীলঙ্কান সরকার এই জরুরি অবস্থা যেটি জারি করেছে সেটি অনির্দিষ্টকালের জন্য জারি করেছে। এবং এই ঘটনা কিন্তু শ্রীলঙ্কায় নতুন নয়। আমি কিছুক্ষণ আগে বিভিন্ন সংবাদ মাধ্যম ঘাটিয়ে দেখছিলাম, সেখানে কিন্তু দেখা যাচ্ছে 2018 সালে, 2015 সালে, 2014 সালে নানা সময় জরুরি অবস্থা জারি হয়েছে এবং সেখানে জাতিগত দাঙ্গার একটি প্রকোপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাকে যদি আমি বলে রাখি যে শ্রীলঙ্কায় মোট জনসংখ্যা 2,20,00,000-এর মতন এবং সেখানে 70% বৌদ্ধ, তারপরে আছে হিন্দু 12.6%, তার পাশাপাশি মুসলিম ধর্ম আছে এবং
তারপরে কিন্তু খ্রিস্টান ধর্ম আমরা দেখতে পাচ্ছি 7 বলা চলে। তো সেই ক্ষেত্রে এই জাতিগত দাঙ্গা শ্রীলঙ্কায় নতুন ঘটনা নয়, এবং এটি কিন্তু একটি আমরা সতর্ক দেখেছিলাম 10 দিন আগে গোয়েন্দা সংস্থারা বলছিল একটি মুসলিম জঙ্গি গোষ্ঠী এই ইস্টার সানডেকে সামনে রেখে শ্রীলঙ্কায় হামলা চালাবে, সেই ধরনের একটি সতর্কতা সেই দেশটিতে আগেই গোয়েন্দা সংস্থারা কিছুটা আশঙ্কা করছিল, তবে কোনো ধরনের সতর্কতা নেওয়া হয়নি শেষ মুহূর্তে। অনিমেষ। নাফিসাদুল্লাহ, কারফিউ এখনো বলবৎ রয়েছে এবং পরবর্তী অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কখন কারফিউ ওঠে তারও কোনো নিশ্চয়তা নেই, এমনটি তথ্য আপনিও যেমনটি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যম এবং শ্রীলঙ্কার একজন সাংবাদিকের সাথেও কিছুক্ষণ আগে আমাদের কথা হয়েছে, তিনি একই রকম তথ্য জানিয়েছেন। এই ছিল আমাদের কাছে সবশেষ শ্রীলঙ্কার আপডেট, আর এরই সঙ্গে শেষ করছি এডিটর স্পিক।